হিসাবে 31,606টা পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর মধ্যে ছোটখাটো যে কোনো ইস্যুতেই আমরা সাথে সাথে সেখানে গিয়েছি। পূজা কমিটির তরফ থেকে হোক অথবা আপনাদের তরফ থেকে হোক অথবা অন্য যে কোনোভাবে খবর পেলেই আমাদের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান এবং চেষ্টা করেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন বড় না হয়, এটা যেন সেখানে নিষ্পত্তি হয়, অথবা কেউ যদি সংক্ষুব্ধ হন, আহত হন, সেটার যেন প্রতিকার হয়। এর মধ্যে আমরা এরকম গত রাত পর্যন্ত 49টা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড়সড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি। আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং এর জন্য অপরাধীকেও আমরা গ্রেপ্তার করেছি এবং কয়েকজন আবার ম্যাজিস্ট্রেটের কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এখন পর্যন্ত আমরা সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছ থেকেও আমরা সহযোগিতা চাই। কোথাও কোনো ধরনের ডেভিয়েশন, বিচ্যুতি দেখলে আমাদেরকে জানাবেন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। অনেক সময় পুরনো ভিডিও কিংবা পুরনো কোনো ঘটনা যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছিল সেগুলো পুরনোটাই আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এসব অপ্রীতিকর বিষয়েও আমরা আমাদের সাইবার ইউনিট চেষ্টা করছে ওইগুলোকে পুরনো ঘটনার সাথে কম্পেয়ার করে সবাইকে জানানো যে এটা একটা পুরনো ঘটনা, এটা নতুন কিছু নয়, সবাই যেন ভুল না বুঝে শান্ত থাকে। পূজার বিষয়ে আমাদের প্রচেষ্টা এবং প্রস্তাবনা এইটুকুই। আমি এরপরে আরো একটা দুটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। পূজার উপরে যদি প্রশ্ন থাকে আমি একটু নিয়ে নিই। মাইক দেন একটু। 15টা মামলা, 19 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকেও বলা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, বলা হচ্ছে যে প্রতিবেশী কোনো একটি দেশের ইন্ধন রয়েছে এই অপ্রীতিকর ঘটনা তৈরি করার জন্য। তো এ ব্যাপারে পুলিশের কয়টা কতটুকু জমিছে আছে? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সম্প্রীতি বিনষ্ট না হয়। এখন এর পেছনে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল থাকে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান, জাতীয় জীবনে আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। আমরা সজাগ আছি এবং আমার মনে হয় যে আমরা যতটুকু সজাগ আপনারা ততোধিক সজাগ। মানে ছোটখাটো জিনিসও দেখি যে আপনারা অনেক সময় আমরা বলি যে তিলকে তাল করেছেন, কিন্তু ওটা হলে হয় কি যে উই গেট মোর অ্যালার্ট, আমরা তালটা ধরে নিয়েই আমরা দৌড়ে ছুটে যাই। কাজে আপনাদের কাছ থেকেও আমরা মনে করি যে আমরা অনেক
অনেক বেশি সতর্কতা, সহযোগিতা, অ্যালার্টনেস সবকিছু আপনাদের কারণে আমরা পাচ্ছি। এটা একটু পরে পূজা এটা অনেক লম্বা, প্রত্যেকের পরিচয় আলাদা করে আসলে আমাকে তাহলে আবার রেকর্ডে যেতে হবে। মোস্টলি ইন অ্যান্ড অ্যারাউন্ড দি লোক্যালিটি। আপনি বলেছেন যে 49টি ঘটনা ঘটেছে এই গত অল্প দিনের মধ্যে, এবং আপনারা 15টি মামলা হয়েছে, 19টি গ্রেফতার করেছেন। আসলে ঘটনাগুলো কি ধরনের, কি অবস্থা? আমি একটু সংক্ষেপে বলি। মানে পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, চট্টগ্রাম কোতোয়ালি। একজন জামাত কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা, আরতির সময় দুর্গা প্রতিমা হেলে পড়ে কিছু অংশ ভেঙে যাওয়া, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, চাঁদা দাবি কুমিল্লা সদর দক্ষিণ, পূজা বন্ধের বিষয়ে ফেসবুকে একটা অযাচিত পোস্ট সিলেট কোম্পানিগঞ্জ, পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে অতর্কিত হামলা বাগেরহাট চিতলমারি, ব্লেড দিয়ে পূজা মণ্ডপের গেটের কাপড় কেটে দেওয়া, ভ্যান হতে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, মন্দিরের টাইলস ভেঙে ক্ষতিগ্রস্ত করা, হাত দিয়ে প্রতিমায় ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা, এরকম প্রচুর 49 এই জাতীয়। এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাত কর্মী পরিচয় পূজা মণ্ডপে হট্টগোল, ওখানে আমরা মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে হামলা, এটাও গ্রেপ্তার করেছি। হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা, এটাও মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। এটা ভোলা লালমোহনে। মাদারীপুর শিবচরে প্রতিমা ভাঙচুর, এখানে মামলা হয়েছে। এভাবে মামলা হয়েছে 15টা। বাকিগুলো আমরা জিডি করেছি। জিডির অনুসন্ধানে যদি আলটিমেটলি মামলা হয়, মামলাতে এটা টার্ন করবে। জি ভাই, সামনে নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে তো আসলে সবারই অনেক আগ্রহ। তো নির্বাচনে পুলিশের কত সদস্য বলবো একটু পরে, একটু পূজাটা তাহলে শেষ করে দিই না? হ্যাঁ, গ্রেপ্তার হচ্ছে টোটাল 19 বললাম, 19। আমরা প্রত্যেকটাকেই গুরুত্ব দিচ্ছি। পূজার বেলায় আমরা আসলে সাধারণ, মাঝারি গুরুত্বপূর্ণ, অতি পূজার বেলায় আমরা এটা করতে চাইনি। মানে ইচ এন্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি, কেউই যেন লেফট আউট না হয়। আমাদের মানে সর্বোচ্চ অ্যালার্টনেস এবং সর্বোচ্চ সতর্কতার বাইরে কেউই যেন না পড়ে। নট ইভেন দিয়ে একেবারে রিমোট যে পূজা মণ্ডপ গহীন গ্রামে, তাকেও আমরা চাচ্ছি, আমরা ইকুয়ালি গুরুত্বপূর্ণ বিবেচনা করছি। আমরা এখানে আসলে কোনো চান্স দিতে চাই না কাউকে। আপনাদের যে মানে অ্যাকশন এবং প্রস্তুতি অনেকটা কঠোর বলা যায়। জি, তো এটা কি প্রতিবেশী দেশের প্রপাগান্ডার কারণে কি বেশি কঠোরতা? এটা আপনার সবকিছু মিলেই। আপনারা জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের একটা প্রধান ইয়ে হচ্ছে সামনে নির্বাচনটা। এখন নির্বাচনের জন্য আমরা সার্বিক শান্তি শৃঙ্খলা, এখন ধরেন পূজার মরশুম, পূজা উপলক্ষে, এরপরে সাধারণভাবেও যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয়, কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে, সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি।
এইখানে আগে যে বলেছি দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও। জি, না, আমরা আপাতত অনুসন্ধানে তাকে বলেন একটু। আমাদের পক্ষ থেকে তাকে তাদের কর্মী হিসাবে রিকগনাইজ করা হয় এবং তারা বলছে যে আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। সে বলছে যে জামাত পরিচয় যেটা চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা। মাননীয় পুলিশ প্রধান, একটু জানতে চাচ্ছি যে গ্রেপ্তারকৃত 19 জনের কোনো পরিচয়, রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা, বা তারা কোনো উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা কি জানতে পেরেছেন? এখন পর্যন্ত রাজনৈতিক পরিচয় পাইনি। উদ্দেশ্য কেউ আছে, যেমন আপনারা জানেন গাজীপুরে যেটা হয়েছে, যারা মূর্তি তৈরি করতেছিল ওই দুইটা ছেলে, ওরা গিয়ে দেখতে গেছে, ওরা ধমক দিছে বয়সে ছোট বলে, এটা তার ইগোতে লাগছে, আরেকবার গিয়ে সে গিয়ে আরেকবার মূর্তিটা ভেঙে দিছে। এই জাতীয় মানে ফ্লিমজি কারণও আছে। আবার কিছু বলতেছে যে ধরা পড়ার পরে তার আত্মীয় স্বজন এসে বলে যে সে মানসিক ভারসাম্যহীন। এটা আমরা ওইটা ধরে নিই যে তার কোনো উদ্দেশ্য ছিল, ইচ্ছা করে কোনো একটা বিতর্ক তৈরি করা, অশান্তি তৈরি করা। আমরা ওইভাবে নিচ্ছি না, কিন্তু অনেকে দাবি করছে মানসিক ভারসাম্যহীন। নট নেসেসারিলি হঠাৎ করে পূজার সময় সব মানসিক ভারসাম্যহীন একসাথে গিয়ে ইয়ে হবে কেন? দিস ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। তো এইটা বলে অনেকে। আসলে আমরা সবকিছুই বিবেচনায় রাখছি এবং সতর্কতার সাথে ইয়ে করছি, এবং অনেকগুলো জিডি হয়তো বা মামলা হবে। আগে 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 হ্যাঁ, ডিউরিং ওই যে মূর্তি তৈরি হয় যখন, তখন আমি একটু জানতে চাই যে মাত্র পুজো শুরু হয়েছে, 15টি ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে পুজো এখনো শেষ হয়নি। শেষ হওয়া পর্যন্ত আপনাদের কোনো থ্রেড আছে কিনা? কতগুলো পুজো মণ্ডপ এখন অধিক ঝুঁকিপূর্ণ বলে আপনারা মনে করছেন? আমরা প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিচ্ছি। অধিক ঝুঁকিপূর্ণ বলে কাউকে বেশি গুরুত্ব দেওয়া, আমি ওটাতে যেতে চাই না। আর আমরা অ্যালার্ট। আসলে 31,000 পূজা মণ্ডপ তো, এবং এখানে ছোটখাটো ঘটনা এরকম আমরা চাই যে একটাও না হোক। দ্যাট ইজ আওয়ার গোল, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট। এটা কারা? আচ্ছা, ওনাদের আভ্যন্তরীণ হয়তো কোনো একটা অ্যাসেসমেন্ট আছে। পুলিশ হেডকোয়ার্টার্স মনে করে যে আমরা প্রত্যেকটাই আমরা মানে অধিক ঝুঁকিপূর্ণ হলে হয় কি, নজরটা বেশি ওদিকে যায়, বাকিগুলোর দিকে যায় না। এখন ওই বাকিগুলোতে ইটস ভেরি ন্যাচারাল যে কেউ না কেউ একটা সুযোগ নিয়ে নিতে পারে আর কি। আপনি বলছেন যে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকতে সব বিষয়ে কাজ করে যাচ্ছে আপনার বাহিনীর ভেতর থেকে যদি কেউ কোন ধরনের কিছু করে থাকে, কারণ এটা একটা দেশীয় এবং বিদেশি নানান ধরনের চক্রান্ত হচ্ছে বলে আমরা যতটুকু জানি, আপনার বাহিনী থেকে যদি এরকম কেউ কিছু করে থাকে সেই ব্যাপারে আপনারা কতটা? এটা অনেক বেশি, কারণ আমাদের নিজেদের মধ্যে তো আমাদের আভ্যন্তরীণ, আপনারা জানেন যে চেইন অফ ডিসিপ্লিন, আমরা সবসময় সেটা এক্সারসাইজ করি। সেটা তো আমাদের অনেক বেশি নজরদারি আমাদের আছে। এবং আপনারা জানেন যে আমাদের পুলিশের ভিতরে, এটাকে আমরা বলি পুলিশ ইন্টারনাল ওভারসাইট, PIO, তারা পুলিশের ভেতরে কাজ করে। পুলিশের বিচ্যুতি এগুলোর যেন না হয়, এবং হয়ে থাকলে সেটা আমার কাছে রিপোর্ট করে। এই বিভাগটাই তৈরি করা হয়েছে আমাদের পুলিশের ভেতরের বিচ্যুতিগুলোকে ইয়ে করার জন্য, প্রতিরোধ করার জন্য। থ্যাংক ইউ। জি, আমরা এরপরের ইস্যুটা হচ্ছে পূজার পরে আমরা বৈষম্য বিরোধী যে মামলাগুলো ছিল জুলাই আগস্ট মাসে, এগুলোর ব্যাপারে আপনাদেরকে অল্প একটু জানাতে চাই।
এই সময় বিভিন্ন স্থানে সংঘটিত যে ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে 55টা মামলায় আমরা চার্জশিট দিয়ে দিয়েছি। এর মধ্যে হত্যা মামলা 18টি এবং অন্যান্য ধারা মামলা মানে হত্যা ছাড়া গুরুতর আঘাত ইত্যাদি অন্যান্য মামলা হচ্ছে 37টি। এই 55টি হত্যা মামলা, এই 55টি মামলা আপনার শেরপুর, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ঢাকা, পাবনা, কুড়িগ্রাম, বগুড়া জেলার, রাজশাহী মেট্রোপলিস এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। আর এছাড়া অন্যান্য ধারার মামলাগুলো বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, নরসিংদী ও বরগুনা জেলায়। হত্যা মামলায় মোট আসামি যারা চার্জশিটেড হয়েছে 1941 জন। আর অন্যান্য ধারায় আমরা চার্জশিটেড আসামির সংখ্যা 2185 জন। এই হচ্ছে আমরা যেগুলো তদন্ত শেষ করে আদালতে রিপোর্ট দিতে পেরেছি। আর আপনারা জানেন যে ওই 2 মাসের বৈষম্য বিরোধী আন্দোলনের মোট মামলা কিন্তু অনেক, 1760। তার মানে অধিকাংশ মামলাই এখনো পর্যন্ত তদন্তাধীন। এই 1760-এর মধ্যে হত্যা মামলা 766, অন্যান্য ধারার মামলা 974। এই মামলাগুলোর তদন্ত আরো গতিশীল এবং স্বচ্ছ করতে আমরা শুধুমাত্র সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলে নয়, আরো অনেক উপরের লেভেলের সিনিয়র কর্মকর্তারা তারা এগুলোকে তদারকি করেন, মনিটরিং করেন। তারা কিছুটা মেন্টরিংও করেন, কারণ যারা নবীন কর্মকর্তা, যারা এরকম গুরুতর মামলা তদন্ত করতে অভ্যস্ত নয়, তাদেরকে ওনারা মেন্টরিংও করে থাকেন। আমাদের বৈষম্য বিরোধী মামলার সম্পর্কে আমার কাছে তথ্য এইটুকুই। এই ব্যাপারে আপনারা যদি কিছু জানতে চান। জি, যেটা হচ্ছে যে আমি সম্প্রতি কয়েকটি থানায় ঘুরেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তো যেটা হচ্ছে এখনো নানাভাবে মামলা করার চেষ্টা করা হচ্ছে এবং মামলা হচ্ছে যার ভিতরে আমি অন্তত 3টা ঘটনা জানি যেটা টার্গেট কোন ব্যবসায়ী, একজন উপসচিব টার্গেট করে মামলাগুলো হচ্ছে এখনো। এবং সেক্ষেত্রে কি করা হচ্ছে, যেহেতু আদালতের দরজা খোলা আছে, থানা পুলিশ নিচ্ছে না, আদালতের নির্দেশনা নিয়ে এসে থানায় এটা করানো হচ্ছে এবং বাণিজ্য করা হচ্ছে এখনো। এমনকি এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরাও জড়িত, যারা আসলে যে বাদীর হয়ে এবং আসামিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নানা ধরনের প্রেশার দিচ্ছে। আমি যদি একটা ঘটনা বলি, মোহাম্মদপুরে মামলা হয়েছে, সেই মামলায় বাদীকে একজন পুলিশের এসআই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপনার কিন্তু মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে, কলাবাগান থানায় একটা মামলা হচ্ছে, আমরা আগামী খিলগা থানায় একটা মামলা নিব, আপনি যা করেন করেন। উনি একজন বিএনপি নেতা কিংবা মামলা দেওয়া হয়েছে যুবলীগ নেতা বলে। এই ধরনের আরো অনেকগুলো ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আসলে আপনারা ব্যবস্থা নেবেন কিনা, বা এখন যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আরো ভালোভাবে যাচাই বাছাই করা দরকার কিনা? বৈষম্য বিরোধী মামলায় আইনত আমাদের যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নাই। আইন আমাদেরকে সেই অধিকার দেয়নি। তবে বর্তমান সরকার সিআরপিসির কিছু সংশোধন চেষ্টা করছেন, যে করার আগে যাচাই বাছাইয়ের ক্ষমতা দেওয়া যায় কিনা পুলিশকে, সেটা এখনো হয়নি। তবে এই মিথ্যা মামলা অথবা নিরীহ লোককে মামলায় আসামি করা, এটার জন্য কিন্তু একটা রিলিফ এই সরকার অলরেডি ঘোষণা করেছেন। এটার ব্যাপারে আমি একটু পরেই বলবো। আর আপনি যেটা বললেন যে স্পেসিফিক্যালি পুলিশের লোক যদি জড়িত থাকতে পারে, আমি অস্বীকার করি না। এই ভালো মন্দ মিলেই তো আমরা সবাই ফেরেশতা না। অবশ্যই আমার নলেজে যদি কোনোভাবে আসে, আমরা এটার বিরুদ্ধে একেবারে স্ট্রিক্টেস্ট পসিবল মেজার নিব। যে সাধারণ লোকের করা মামলাতেই মানুষ অতিষ্ঠ। এখন পুলিশও যদি এই ইয়েতে দলে ঢুকে যায়, তাহলে মানুষ যাবে কই? অবশ্যই এক্সাক্ট। যারা কৃষক, যারা হচ্ছে স্কুল মাস্টার, তাদেরকে অন্য যারা ঢাকার মধ্যে এয়ারপোর্ট থানা মামলা ঢুকেছে, সে সুনামগঞ্জের অখ্যাত সে জেলায় সমাজ থেকে ওই জায়গা অনেকগুলো পেয়ে রয়েছে। তারপরে রেজা সাহেব জানেন, যেমন যে আপনার এই আছে, এগুলো সব আমরা মানে ঘটনাগুলো আগের
জুলাই আগস্টের ঘটনা এখন একই লোকজন টার্গেট করে কিছু ব্যবসায়ী পরিবারকে ওসিরা অসহায়, তারা কেন আসামি ধরে না, লাইভ করে ওসির সামনে এইভাবে বলছি এর হচ্ছে দোষর, আসামি ধরে না, হ্যাঁ সে টাকা খেয়ে এখন আওয়ামী লীগের কাজ করে, এই ধরনের নানা ধরনের এমন আমি এক ওসির সাথে কথা বলছি যে অসহায়, ভাই কি বলবো, পালাও বলতেছি না, কারণ হচ্ছে এরা এইসব লাইভ করে আমাকে দোষর বানায়, কি করবো সেটা রফিক এটা বলেন। আমি যে প্রশ্নটা আসছে বৈষম্য বিরোধী ইয়ে নিয়ে অনেক ইনোসেন্ট লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে, এইটার ব্যাপারে যাতে কোনো নির্দোষ লোক যাতে সমস্যা না করে এটার ব্যাপারে পুলিশের সতর্ক আছে এবং আইজিপি মহোদয় প্রতিনিয়ত মেন্টরিং কমিটির মাধ্যমে এই পর্যায়ক্রমে মামলাগুলোর আপডেট নেন এবং ওনার নির্দেশনা যে কোনো নিরীহ লোক যেন এই মামলাগুলো তারা না। আপনি যে কথাটা বললেন যে এই যে ওসি সাহেব এটা এত অসহায় বোধ করে, উনি জানি না ওনার সিনিয়র অফিসারদেরকে জানান কিনা, অ্যাটলিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পর্যন্ত যদি আমাদেরকে কাছে ওনার এই অসহায়ত্বের বিষয়টা আমাদের নলেজে আসছে কিন্তু আমরা মেডি দিতে পারি, আমরা দরকার হয় তার প্রেশার কমিয়ে ওনার একটা সংস্থায় মামলা দিয়ে দিতে পারি বা কিভাবে ওনার এই সুযোগ আমাদের আছে, এটা আপনাদের নলেজে আসলে আপনি ওই অফিসার বা ওই মামলা সম্পর্কে আমাদেরকে জানালে আমরা তাদের প্রতিকার দেবো। আর যারাই সুনির্দিষ্ট বিষয়ে যদি বলেন আমাদেরকে জেনারেল আমাদের মামলাগুলো সম্পর্কে আইডিয়া আছে, আর সুনির্দিষ্ট বিষয়ে যদি থাকে আমাদেরকে জানালে আমরা প্রতিকার দিতে আমরা বদ্ধপরিকর কাজ করবো। মাননীয় আইনজীবী, আমি জাস্ট বৈষম্য বিরোধী ঘটনা একটা জানার হলো, সেটা আপনি বলেছেন যে আমরা আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যেটা আমরা সমাপ্ত করে বলে ফেললেন যে পুলিশও কিছু কিছু ক্ষেত্রে ইনভলভ আছে, আপনাদের কাছে গত এক বছরে বৈষম্য বিরোধী মামলা ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার যে অভিযোগগুলো আপনাদের কাছে আসে কিনা এবং এই পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এটা আপনার নলেজ আছে? ধন্যবাদ। এটা কি আমাদের ইয়েতে আছে এখন পর্যন্ত? দেখেন ওইভাবে ইনভলভ হয়েছে আমাদের কাছে সরাসরি আসে নাই, তবে আমরা জানি ডিএনবিতে কিছু ওসি বদলি হয়েছে, এই কারণে সাব ইন্সপেক্টরদেরকে সরিয়ে দিয়েছে, প্রত্যেক ইউনিটে তারা কিন্তু তাদের ওন ক্যাপাসিটিতে এটা করেছে, আমাদের কাছে ওইভাবে ওই রিপোর্টটা ওরকম করেনি, এটাকে নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস হিসেবেই তারা এগুলো করেছে। এগুলো কিন্তু আমাদের আমরা যতদূর জানি আমাদের সব লেভেলেরই যারা ইউনিট প্রধানরা এই ব্যাপারে সোচ্চার আছে। মাননীয় আপনি একটু আগে বলেছেন যে কেউ মামলা দিতে আসলে তাকে অ্যাভয়েড করার সুযোগ আইনগতভাবে আপনার নাই, আইনত নাই আসলে, কিন্তু সারা দেশে ঢাকা সহ সারা দেশে যে চর্চা চলছে সেটা হচ্ছে পুলিশের কাছে মামলা দিতে গেলে বলে যে একটা অভিযোগ দিয়ে যান, সেই অভিযোগটা থানায় কাগজে রেকর্ডে এন্ট্রি হয় না, সেই কাগজটা হাতে দেওয়া হয় একজন সাব ইন্সপেক্টরকে, আপনি দেখে এসে জানাবেন, 15 দিন 10 দিন 20 দিন হয়ে যায়, পরে এই কাগজটা বাদ কেটে যায়, ওই লোক আর খোঁজ খবর করে না। এখন এই যে মামলা রেকর্ড না করে অভিযোগ নিচ্ছেন এবং সেই অভিযোগ তদন্তের নামে সময় ক্ষেপণ করছেন, এই ক্ষমতাটা বাংলাদেশের প্রচলিত কোন আইনে ওসিকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়নি, এটা দেওয়া হয়নি, এটা অন্যায়। এরকম হয়ে থাকলে আমরা জানলে আমরা এক্সপেনশন কল করি এবং এরকম আমরা বেশ কয়েকটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভাগীয় মামলায় রুজু করেছি তার বিরুদ্ধে, এই অভিযোগে যে উনি অভিযোগ পেয়ে সেটা মামলা না করে প্রাথমিক অনুসন্ধানের জন্য সাব ইন্সপেক্টরকে দিয়ে দিয়েছেন, এর কোনো সুযোগই নেই। আমরা এই 100 ওই যে নিরীহ লোকজন মামলায় যে অনেকেই সংশ্লিষ্ট হয়ে গেছে মানে ষড়যন্ত্রমূলকভাবে অথবা টাকা আদায়ের জন্য, আমরা এটার জন্য সরকার এই ফৌজদারি কার্যবিধিতে 173 ধারাকে এর সাথে সংযোজন করে 173-এর এই নামে আরেকটা ধারা আইন মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, প্রণয়ন করা হয়েছে এবং এই ধারা অনুযায়ী যারা নিজেকে নির্দোষ নিরীহ মনে করেন ওনাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নির্দোষ হিসাবে রিপোর্ট দিয়ে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন এবং আদালত সেটা
গ্রহণ করে তাকে মামলার দায় থেকে মুক্তি দিতে পারেন চার্জশিটের অনেক আগেই, যে কোনো সময়। একটা চার্জশিট হতে তো আপনারা দেখেছেন 1 বছরে মাত্র আমরা 55টা দিতে পেরেছি। এখন 1700 মামলার চার্জশিট দিতে কত বছর লাগে আল্লাহ জানে। সেই জন্য এই নিরীহ নির্দোষ লোকদের হয়রানি থেকে বাঁচানোর জন্য এই বিধানটা সরকার করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে আবেদন করতে পারে পুলিশ সুপারের কাছে যে আমি জড়িত ছিলাম না, আমার সমস্ত বিষয় বিচার বিবেচনা করে আমাকে এই দায় থেকে মুক্তি দিন। এসপি তাদের এই কেসগুলো আলাদা করে বিবেচনা করে আদালতে ইন্টারিম রিপোর্ট বলে, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট, অন্তর্বর্তীকালীন ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠাতে পারেন এবং আদালতও সেটা গ্রহণ করে এদেরকে দায় মুক্তি দিয়ে দিতে পারেন। আমরা অলরেডি 173A ধারা অনুযায়ী 136 জনকে অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছে আমাদের রিপোর্টের প্রেক্ষিতে, এবং আমরা আরও 236 জনের আবেদন বিবেচনা করছি। কাজেই আপনাদের মাধ্যমে যারা নিরীহ নির্দোষ তাদের প্রতি আমার আবেদন, সবাই অ্যাপ্রোচ করুন। আমরা তাদের এই কেসগুলো 173 এ অনুযায়ী বিবেচনা করে আদালতে পাঠিয়ে দেবে, যাতে তারা এই হয়রানি এই মুহূর্ত থেকেই তারা এই হয়রানি থেকে মুক্তি পেতে পারেন। হয়ে গেছে সেটা আদালতের উপরেই আসলে ওনারাই করতে পারবেন। এটা তো কম, আমরা মাত্র 55টা দিয়েছি, হাজার হাজার মামলা তো রয়ে গেছে এখনো। আমার মনে হয় লক্ষ লক্ষ লোক নিরীহ যারা এনগেজড হয়ে আছে, মানে এন্টেঙ্গেলড হয়ে আছে। প্রশ্ন আছে, সামনে যেহেতু নির্বাচন, আমরা দেখছি শুধু মোহাম্মদপুর এবং আদাবরেই যে পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ হয় এবং সেখানে কিশোরগঞ্জের গৌরব পুলিশ ঠেকাতে পারছে এবং সেখানে পুলিশ সরবরাহ আরম্ভ হয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে পুলিশ কতটা নির্বাচনের দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে? আমরা, আপনারা জানেন, আমরা চেষ্টা করছি। জি, মামলার উপরে রাইট রাইট একই জিনিস। যিনি নিরীহ, উনি সাংবাদিক হন আর ব্যবসায়ী হন আর বেকার হন, অবশ্যই উনি হি অর শি মাস্ট অ্যাপ্রোচ। এগুলোর মামলা যেগুলো হয়েছে এগুলোর ব্যাপারে আমরা মামলা রুজু হয়ে গেছে। এখন এই বিষয়গুলো, এগুলো একটা রাজনৈতিক দিক আছে, আপনারা জানেন। কাজে আমাদেরকে সবকিছু বিচার বিবেচনা করে এগোতে হবে। জি, শুধু মোহাম্মদপুর কেন্দ্রিক অনেক নিউজ হয়েছে, আন্দোলনের অভিযোগ চলছে, এখনো সেখানে সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু চলছে। এই পরিস্থিতিতে শুধু এই একটা জায়গায় এখন পুলিশ মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহায় করতে পারে, সেখানে এত বড় একটা নির্বাচন আসলে সক্ষমতা আছে কিনা? অবশ্যই সক্ষমতা অবশ্যই আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনাদেরও সন্দেহ না থাকুক, এটা আমি চাই। মোহাম্মদপুরে এটা ইটস এ ক্রাইম সিচুয়েশন, এখানে আমাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। আপনারা জানেন যে আমরা মাঠে আমাদের এই বেসামরিক শক্তির সহায়তায় এখানে সামরিক বাহিনীও আছে, আমরা তাদের সাহায্য নিয়েও মোহাম্মদপুরে আদাবর, বসিলা এসব জায়গাতে আমরা চেষ্টা করছি এদেরকে কন্টেইন করতে। আমাদের একটা প্রধান আমাদের চেষ্টা, একটা বড় অন্তরায় হচ্ছে যে অনেক ক্রিমিনালস এরা কিভাবে যেন গ্রেপ্তারের পরে জামিন পেয়ে যায় এবং জামিনে এসে তারা আবার বিপুল উৎসাহে অপরাধ করা শুরু করে। এখন আমি এই মুহূর্তে আমার হাতে নাই, ডিএমপি কমিশনার আমাকে দিয়েছিলেন যে মোহাম্মদপুরের যারা এই আপনারা যাদেরকে কিশোর গ্যাং বলেন, মানে অল্প বয়সী অপরাধী, তারা কি পরিমাণ উনি গ্রেপ্তার করেছেন এবং তারপরে দেখা গেছে উইদিন এ ফিউ উইকস সব আবার এলাকায় চলে এসছে। তো এখন এইগুলোকে কন্টেইন করার জন্য আমরা নানান কায়দা কানুন করছি এবং
আমরা চেষ্টা করছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আমাদেরকে নিবর্তনমূলক আটক আদেশও দিতে হতে পারে, কারণ আলটিমেটলি আমাকে উইল হ্যাভ টু মেনটেন দি সিচুয়েশন সো দ্যাট উই ক্যান হোল্ড এ ফ্রি ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন। ওইটাকে আমরা করতেই হবে, দরকারে আমরা আরো কঠোর পদক্ষেপে যাব। আইনজীবী যেহেতু আদালত পাড়ায় আদালতে আপনাদের কিছু বলার নেই, কিন্তু আইনজীবীদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কিনা যে আইনজীবীরা কারণ তার আগে কন্ট্যাক্ট দাবি করে। আমি জানি এমন যে মোহাম্মদপুরের কিশোরের যে মূল আনোয়ার কিন্তু গ্রেফতারের 2.5 মাসের মধ্যে দাবি পেয়ে গেছে, তার বিরুদ্ধে 17 মামলা, 2.5 মাসের কম সময় সে গ্রেফতার হচ্ছে, পরবর্তীতে দাবি হওয়ার পর তাকে আবার বিরোধ মামলা দেওয়া হয়েছে, সে আবার মামলা ব্যবস্থা দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো কন্ট্রাক্ট মামলা, কন্ট্রাক্ট হচ্ছে জামিনের একটা বিষয়, ওটা সকলকে একটা যত করে আসলে সবাই তো আসলে বিচারের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা শুধু পুলিশের উপরে নির্ভর করে না, এটা সবাই বিচারক অ্যাজ ওয়েল এজ যারা প্রসিকিউটার্স, যারা ডিফেন্সের অ্যাটর্নি, সবাই মিলেই বিচারটা। এখানে আমার বিশ্বাস সবাই এই এক উদ্দেশ্য নিয়ে, মানে ন্যায় বিচার যেন হয়, এক উদ্দেশ্য নিয়ে সবাই কাজ করবে। আমরা প্রসিকিউটার্স যারা আছেন, পাবলিক প্রসিকিউটার্স, এপিপি, তাদেরকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে আমরা বসবো। আমরা ইতিমধ্যে মাননীয় ল অ্যাডভাইজারের সাথেও কথা বলেছি, আমরা প্রসিকিউটরদের সাথেও বসবো, আমরা আমাদের অসুবিধাগুলো তাদেরকে জানাবো। আমি প্রতিদিনের বাংলাদেশে আছি, আমি মামলা সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই। মানে ইতিমধ্যে আমাদের সহকর্মীরা ভুয়ো মামলা বা মামলা দিয়ে হয়রানি এ সংক্রান্ত অভিযোগ করেছে। আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী মামলায় মানে আন্দোলনের সময় ফ্রন্ট লাইন থেকে শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের হত্যায় নেতৃত্ব দিয়েছে পুলিশের কিছু সদস্য, যারা পলিটিক্যালি বায়াসড ছিলেন। এর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন অস্ত্রধারীদেরকে আমরা দেখেছি। তো অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে, অনেক আসামি দেশের বাইরে পালিয়ে গেছে, বিশেষভাবে পুলিশের কর্মকর্তা, মন্ত্রী, এমপি, অনেকেই নেতা কর্মী যারা বিদেশে পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের বিষয়ে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? এক, আর দ্বিতীয়, এখনো দেশে যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতারের ব্যাপারে আপনার কি কোন তথ্য আছে কিনা, যে আপনার কতজন হত্যা মামলায় কতজন টোটাল গ্রেফতার হয়েছে? আমাদের পুলিশ অফিসার্স এই পর্যন্ত 21, আমার 2-3 দিন আগের তথ্য, এর মধ্যে হয়তো আরো আছে, এক্স্যাক্টলি ফিগারটা পরে আমি দিতে পারবো। আর বাইরে যারা আছে তাদের অনেকের ব্যাপারে আমরা ইন্টারপোলে পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল মানেই যে অ্যারেস্ট করে ফেলা তা নয়। আমরা ইন্টারপোলকে অনুরোধ করি যে এরা এইসব মামলায় ওয়ান্টেড, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ওনারা যেন সহযোগিতা করে। তো অনেক সময় আছে তারা যেই দেশে ওই অপরাধী আছেন সেই দেশের সরকারকে বলে যে বাংলাদেশ সরকার আপনার দেশে বসবাসরত অমুককে চাচ্ছেন, তো তখন এই বাংলাদেশের সাথে ওই দেশের সরকারের বাইল্যাটারাল মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আন্ডারে তাকে তখন ট্রান্সফার করা হয়। এরকম আমরা ইউনাইটেড আরব এমিরেটস থেকে একজন অপরাধীকে এই মাসখানেক আগে নিয়ে এসেছি। এটা অবশ্য বৈষম্য বিরোধী মামলায় নয়, সেটা উনি এখানে একটা হত্যা মামলায় অপরাধী আসামি ছিলেন। তো এটা হচ্ছে প্রক্রিয়াটা। তো এই প্রক্রিয়া আমরা চেষ্টা করছি। আর দেশের ভেতরে আপনাদের কাছে যদি তথ্য থাকে যে যারা আসলে ওয়ান্টেড, কুখ্যাত, তারা অমুক জায়গায় আছেন কিংবা পাওয়া যাবে, অবশ্যই আমরা উই ওয়েলকাম দোজ ইনফরমেশন। আমরা চেষ্টা করছি আর কি করার জন্য। ইলেকশনের ব্যাপারে আপনারা যদি কে বলতে চাচ্ছিলেন, ইলেকশনে আমি মনে করি যে আমাদের যে প্রস্তুতি, এটা আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, মানে উই আর ইন দি প্রসেস। আমরা শুরু করেছি এবং এটার মধ্যে একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে আমাদের 1,50,000 পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণটার ব্যাপারে আমাদের এই সময় যে ট্রেনিং আছেন জনাব খালেদ, উনি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন।
কি বিষয়? বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো মামলার চার্জশিট হয়েছে, আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অপরাধী ছিল পুলিশ, বিজেপি, র্যাব, আনসার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চার্জশিটগুলো আসলে কাদের বিরুদ্ধে দেওয়া হবে যদি একটু বলতেন, সেখানে পুলিশ পার্সনের সংখ্যা কত? এটা আমাকে দেখতে হবে, 55টা তো, তাহলে দেখতে হবে। অনেক আছে, এই পুলিশের অফিসার আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, ফ্যাসিস্ট যারা তখন নিয়েছিলেন, আই মিন স্টার্টিং ফ্রম দিদেন প্রাইম মিনিস্টার, দিদেন হোম মিনিস্টার, কারণ তারাও আপনার অ্যাবেটমেন্টের চার্জে চলে আসছেন। কাজেই এইখানে ইভেন পুলিশের আইজিপি, পুলিশের সিনিয়র অফিসার সবাই, মানে যিনি ফিল্ডে সরাসরি হত্যা করেছেন তার বাইরেও তাকে যারা পরিচালিত করেছেন ন্যাচারালি তাদের দায় ভাগে চলে আসে, কাজে তাদের নামও আছে চার্জশিটে। আমার একটা প্রশ্ন আছে, আমি সামনে তো নির্বাচন, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এখন অনেকগুলো অস্ত্র কিছু খোয়া গেছে প্রায় 1,000-এর মতো উদ্ধার হয়নি এবং বিপুল সংখ্যক খোলা হয়েছে। আপনার নিয়মিত অভিযান চালাচ্ছে, তো এটা উদ্ধার হচ্ছে নিয়মিত এই বিষয়ে কার্যক্রম করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুইটা, এক হচ্ছে অস্ত্রগুলো কাদের হাতে আছে এখন, এই বিষয়ে আপনারা কি জানেন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যদি উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে ঝুঁকি দিচ্ছেন। উদ্ধার হচ্ছে এখন। অ্যাজ অফ লাস্ট ডে আমাদের কাছে অস্ত্র মিসিং আছে 13,451, গত রাতেরটা ধরলে 1350, 1350, 1-2 করে আস্তে আস্তে হচ্ছে। গত রাতে র্যাব উদ্ধার করেছে হাজারিবাগ থেকে, একটা ঘরের ভিতর থেকে, পুলিশের শটগান, সাথে 2 জন অপরাধীকেও গ্রেপ্তার করেছে। তো এটা হচ্ছে, এবং এইটা আমরা যদি জানতামই যে কার হাতে আছে তাহলে তো ভালোই ছিল। আমরা এটা ওইভাবে জানি না, কিন্তু আমাদের সন্দেহ সব জায়গায়। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদীর কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ, আমাদের মানে নট দ্যাট উই আর ভেরি শিওর। আমরা সব সম্ভাবনা মাথায় রেখেই আমরা কাজ করি, এবং আমাদের ইউনিট প্রধানরা এগুলো সব সম্ভাবনা মাথায় রেখেই কাজ করছেন আর কি। তা আমরা এটা মাথায় রেখেছি। কি নিয়ে? ইলেকশন। জি জি, আপনি যেহেতু কথা আপনি বলবেন, আপনার কাছে আইজিপি কিছু আগে বললো যে দেখলাম পুলিশ সদস্য কাজ করবে, আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সিনিয়র যারা আছেন বা যারা এক্স আইজিপি আছেন, তারা বলছেন যে এখনকার যে পুলিশ সদস্য আছে এদের দিয়ে আসলে সামনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনের সহিংসতা মোকাবেলা করা অনেক কঠিন হবে। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে এই পুলিশ সদস্য কতটুকু সক্ষম সামনে নির্বাচন? এটা কোনো সন্দেহ নাই, আমরা পারবো। আপনারা যাই বলেন না বলেন, যে দুর্জনরা যাই বলুক, আমরা মনে করি আমরা পারবো। উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নাই। আগে একটা বলেছি, আমরা সবাই ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে। ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন্ড, কখনোই হয়নি। আমরা কেন করছি? আমরা প্রশিক্ষণের যেই 3টা এলিমেন্ট আছে, যে তাদেরকে আইন কানুন বিধি কিছুটা শিখাবো, তাদেরকে প্র্যাকটিক্যাল ভোটিং, ইলেকশনিয়ারিং এবং প্রোটেকশন সিকিউরিটি কেমন যে শিখাবো, তাদেরকে যেমন সেন্সিটাইজ করব, একই সাথে আমরা কিন্তু তাদের সাথে যে ইন্টারাকশনটা হবে, ইন্টারাক্টিভ সেশনগুলো হবে, আমরা কিন্তু ওর মধ্যে থেকে আবার স্ক্রিনিং করব যে এই মধ্যে এমন কেউ আছে কিনা যাকে আমার ইলেকশনে দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না, অথবা তাকে না দিলে অন্যদের দিয়ে আমরা করব, আমরা সেই হিসাবটাও করব। আমার মনে হয় যে খালেদ, আপনি যদি আরেকটু বলেন প্লিজ সংখ্যাগুলো। সংখ্যাটা আমরা ধরে নিয়েছি যে আগামী নির্বাচনে 1,50,000 সর্বোচ্চ মোতায়েন করতে পারে। গত বছর হয়েছিল 1,43,000 কাছে। তো নির্বাচন ভোট কেন্দ্রের সংখ্যাটা খুব একটা বাড়েনি, 300-400 হয়েছে সংখ্যাটা। তো সেই হিসেবে আমরা হিসাব করেছি যে সর্বোচ্চ 1,50,000 মোতায়েন করতে। আর আমাদের যে টোটাল পুলিশ বাহিনী, আমাদের যে বিভিন্ন কেপিআই সহ বিভিন্ন স্থাপনাগুলো নিরাপত্তা দিয়ে এসে বেশি আমাদের মোতায়েন করা খুব একটা সম্ভব হয় না। আমরা
গত জুন মাস থেকে এই 1,50,000 পোস্টকে নির্বাচনে পেশাদারিত্ব, দক্ষতা এবং নিরপেক্ষতা এই দুটো জিনিসকে মাথায় রেখে আমরা ইন্সপেক্টর জেনারেল নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল এবং পেশাগত জ্ঞান, দক্ষতা বৃদ্ধির জন্য আমরা একটা মডেল তৈরি করে আমরা কাজটা শুরু করেছি। আপনি ইতিমধ্যে জেনেছেন যে এই মাসের 7 তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা রাজাবাগে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে। পিপি পর্যায়ে প্রশিক্ষকের যে 2200 মতো আমরা প্রশিক্ষণ করেছি, যারা আগামী 5 তারিখ থেকে সারা বাংলাদেশে 130টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন এবং এটা শেষ হবে। আমরা আমাদের টাইমলাইন হচ্ছে জানুয়ারির 15 তারিখের মধ্যে আমরা সারা দেশে 1,50,000 পুলিশ বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশ সদস্যদেরকে আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হব এবং আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমাদের এই প্রশিক্ষণটা অত্যন্ত যুগোপযোগী, আধুনিক। এখানে অডিও, ভিডিও, মহাবলীর অনুশীলন, সমস্ত বিধিবিধান, আমরা প্র্যাকটিক্যালি বডিও ক্যামেরা ইউজ, অস্ত্র ইউজ, মাস্টারি সবকিছু এই প্যাকেজের মধ্যে আছে এবং আমরা ইতিমধ্যেই 3টা লেভেল শেষ করে 4th দলে আসছি। আমরা প্রত্যাশা করি যে প্রশিক্ষণের মাধ্যমে আমরা নির্বাচনের উপযোগী, যদি কোনো কথার সমস্যা থাকে আমরা আইনগুলো জেনে সবকিছু করে আমরা ভালো নির্বাচন উপহার দিতে পারবো এবং আমরা ব্যয় মাস করবো জি অস্ট্রেলিয়ার একটা বাতিকার একটা নীতিমালা আছে যেখানে যেটা বলা হচ্ছে সেটাই। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা কত? 2 লাখ 3 মাননীয় এসপি অস্ত্র রিলেটেড প্রশ্ন। আপনি কিছুদিন আগে বলেছেন যে আমাদের যেসব অস্ত্র লোড হয়েছে কিছু এখনো মিসিং আছে। আপনাদের কাছে কি এরকম তো তথ্য আছে যারা পাবলিকের অস্ত্র থানাগুলোতে জমা দিয়েছিল? আমরা বলছি যে পুলিশের অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে অনেক। পাবলিকের যে অস্ত্রগুলো লুট হয়েছিল যারা তারা জমা দিয়েছিলেন, যেগুলো অস্ত্র লুট হয়েছিল পাবলিকের অস্ত্র, সেই সব অস্ত্রের সংখ্যা কি আপনারা নিরূপণ করতে পেরেছেন? পাশাপাশি একটা কথা বলেছেন যে এইসব লুট হওয়ার অস্ত্র বেশি কিছুটা আমরা ধারণা করছি যে ফার্স্ট কাছে চলে গেছে কিনা। বিষয়টা হচ্ছে যে কিছু জায়গায় আমরা নিউজ দেখেছেন যে আরাকান আর্মির সাথে আরাকান আর্মির চিফ যে উনি ইন্টারভিউ দিয়েছেন মিডিয়াতে, উনি বলেছেন যে আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, তাদের এগেইনস্টে সহযোগিতা করা হচ্ছে, আশাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি নিশ্চয়ই দেখেছেন মিডিয়ায়, যদি না থাকে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব স্ক্রিনে। এই ক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে? একটা প্রশ্ন হচ্ছে যে পাবলিকের যে অস্ত্র থানায় জমা হয়েছিল সেগুলো যে লুট হয়ে গেছে সেই পরিমাণ অস্ত্রের সংখ্যা আপনাদের কাছে আছে কিনা বলে এক প্রশ্ন। হ্যাঁ, পাবলিকের অস্ত্র। আমরা তো থানার অস্ত্র, পুলিশের অস্ত্র পাচ্ছি, কিন্তু পাবলিকের অস্ত্র তো অসংখ্য পাবলিকের অস্ত্র থানার করতে জমা ছিল, সেসব অস্ত্রের সংখ্যা কত আসলে একটা। সেকেন্ড থিং হচ্ছে যে আমি কিছু আগে বললাম যে আরাকান আর্মির চিফ যে ইন্টারভিউ দিয়ে বলেছে যে বাংলাদেশ থেকে সহযোগিতা করছে, আস্থা সহ বিভিন্ন তাদেরকে সহযোগিতা করছে, বাংলাদেশ পক্ষ থেকে বাহিনী, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে তাদের সাথে এই করা। সেই বিষয়টি এখন বলা যাচ্ছে। যারা ব্যক্তিগত অস্ত্র থানায় জমা দিয়ে রাখেন, অনেকেই রাখেন, এরকম কিছু অস্ত্র ওই যে আন্দোলনের সময় লুট হয়েছে, এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে হাতে নাই, তবে সেটা খুব বেশি নয়, লুট হওয়া অস্ত্র পুলিশের যে ম্যাগাজিনে যেগুলো থাকে সেটা সংখ্যাই বেশি। আমি বললাম যে প্রায় 5,000-এর বেশি ছিল, আলটিমেটলি এখন উদ্ধার হওয়ার পরে 1351-তে এসে ঠেকেছে। আর আমি একটা নিউজটা দেখেছি, আপনি যেটা বললেন ওই পত্রিকায় নিউজটা আমি দেখেছি যে আরাকান আর্মি চিফের যেটা, কিন্তু আমাদের আরেকটা ইস্যু আছে যে বৈধ অস্ত্র কিন্তু সরকার জমা নিয়েছে, যেসব লাইসেন্স বিটুইন 2009 and 2024 দেওয়া হয়েছে, সেই অস্ত্রগুলো সরকার বলেছেন যে থানায় যেন জমা রাখা হয়, এবং সেটা এইখানে দেখা গেছে যে কিছু অস্ত্র জমা পড়েনি। তো সেগুলোর ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আমরা এই মামলা করেছি যিনি জমা দেননি, এবং আমরা চেষ্টা করেছি এই অস্ত্রগুলো উদ্ধার করে থানায় জমা নিতে। এই সংখ্যাটা কত? জি, ইলেকশনের ব্যাপারে বোধহয়
খালেদ, আপনার ইলেকশনের ব্যাপারে আর কিছু আছে? হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। দেখুন, এই গত 15 মাস আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয়গুলো, মিসইনফরমেশন, ফেক নিউজ, তো এই এত পরিমাণে মানে বৃদ্ধি পেয়েছে যে এটা সর্বরাজ্য গুজবে, মনে হচ্ছে গুজবের দেশ চলছে। আমার টিভি, জানোয়ার টিভি, এইটা সেটা, যে যার মতো এক একটা পত্রিকার কি করে করে থাকছে, এবং এইটার মাধ্যমে কিন্তু খুব জনগণের ভিতরে কোনটা ফেক বা কোনটা রিয়েল খুঁজে পাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে অবাধ স্বাধীনতা, এই বিষয়ে আমার মনে হয় না কোন একটু আপনাদের কোন আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের পক্ষ থেকে কোন ধরনের ইনিশিয়েটিভ দেখা দিয়েছে। তো এই যে জনগণ কি হচ্ছে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আর এই যে মিসইনফরমেশন, ফেক নিউজ এবং গুজব চলছে, এই বিষয় নিয়ে আসলে আপনাদের আমরা এই জায়গাটায় খুবই অসহায় আসলে। এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, কারণ সরকার কোথাও ক্ল্যাম্পিং করতে চাচ্ছে না। মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সটেন্ট, আপনার এটা এই সমাজই ঠিক করুক, আপনারাই ঠিক করি আসলে কতদূর পর্যন্ত আমরা নিব। আমার মনে হয় এটা একটা ট্রানজিশনাল টাইম। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই জায়গায় অনেক বেশি লিবারাল, এবং আমরা মানে হার্ডলি এনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা কিন্তু মামলা রুজু করছি না, কারণ আমরা ভিতর থেকে এক ধরনের বাধা অনুভব করি যে এই 15 বছর আমরা এই ফ্যাসিস্টের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে রাইট অ্যান্ড লেফট যাকে তাকে আটক করা, যাকে তাকে ইয়ে করা, যাকে তাকে অ্যারেস্ট করা, যাকে তাকে মামলায় দিয়ে জেলিয়ে করা। আমরা চাই না যে এই কলঙ্ক তিলক আমাদের উপরে আসুক। আমরা এই জায়গাটাতেই মানে ইন দি কোর্স অফ গেটিং লিবারাল আমরা কিন্তু অনেক বেশি ইনফ্যাক্ট অত্যাচারিত হচ্ছি। এখন এটা ইট ইজ আপ টু আস, ইট ইজ আপ টু আস। থ্যাংক ইউ। জি নিয়ে জি আচ্ছা বলেন বলেন বলেন। পাহাড়ে একটা মানে খুব অরাজক পরিস্থিতি একটা বিরাজ করছে। আপনার পুলিশ যেহেতু মাঠ পর্যায়ে কাজ করে, এর পিছনে কাজ আছে, আপনারা বিষয়টি কি দেখছেন? পাশাপাশি জুলাই বিপ্লবে যেসব পুলিশ পলাতক করেছে এখন পর্যন্ত, তাদেরকে পলাতক পুলিশ, তাদেরকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের কি বলবেন? কাদেরকে গ্রেফতারের ব্যাপারে? হ্যাঁ, এটা তো আমরা চেষ্টা করছি। আমরা তো অনেক সময় পত্রপত্রিকায় দেখি যে ওই অমুক দেশের অমুক হোটেলে অমুককে দেখা যাচ্ছে। এখন ওইসব ক্ষেত্রেই আমরা ইন্টারপোলের সাহায্য চাই। আর ভেতরে আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই আসলে খবর নিতে। আপনারা যদি খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন। পাহাড়ের পরিস্থিতিতে আপনারা জানেন যে, আপনি কিছু বলবেন আগে? আমরা শুরু হয়েছে তো আসলে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। এখন দেখেন, মেয়েটা ধর্ষিত হয়েছে, খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট 1 পারসন, এবং যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার, যে সে ছাড়া আরো 3জন ছিল। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি। এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়েছি, যিনি ভিকটিম, অপরাধের শিকার। আমরা চেষ্টা করছি এইটাকে তদন্তটা যেন সফল হয়, আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল, কে কে দায়ী, এবং আমরা চাই তাদেরকে বিচারে সোপর্দ করতে। এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্টও করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? মানে এরকম যদি হতো, পুলিশ মামলা নিচ্ছে না কাউকে, অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে, আসামি ধরছে না, মানে গাফিলতিটা কোথায় আমাদের? কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে? মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে। এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে
সারা দেশে ঘটেছে, আরো তো ঘটছে, কিন্তু দেখেন কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা এই ছোটখাটো একটা যে ইস্যু নিয়ে দে আর ট্রাইং টু ব্লো ইট আপ। আসলে এই ঘটনায় যাদেরকে ধরা হয়েছে, একজনকে ধরা হয়েছে বলতেন এবং বাকি দুজনে পাওয়া হয়েছে পরিচয় পর্যন্ত, তাদের জাতিগত পরিচয় বা তাদের পরিচয়টা যদি একটু জানা। আপনারা তো জানেন, নাম তো জানেন। বাকি দুজনের জি, ওটা তো পত্রিকায় এসছে, নামটা হচ্ছে পত্রিকায় এসছে, আমরা যাকে অ্যারেস্ট করেছি। একজন শীল, উনি পাহাড়ি না, উনি সেটলার। হ্যাঁ, বাকি দুজনকে আমরা চেষ্টা করছি এ করতে। আসলে বাকি দুজন যাদের নাম বলা হচ্ছে তাদের জাতিগত পরিচয় কি এরা। আর আরেকটা বিষয় প্রশ্ন একবারে করে রাখি, হচ্ছে যে তেহরিকে তালেবানের রিক্রুটমেন্টের মাধ্যমে যাওয়া একজন মারা গেছে বাংলাদেশি পাকিস্তান সীমান্তে, এবং এই 1 বছরের মধ্যে 4 জন মারা গেছেন বাংলাদেশি। এই বিষয়টা নিয়ে যে গণমাধ্যমগুলোতে আসছে যে বাংলাদেশের রিক্রুটমেন্টের কাজ চলছে বা প্রচেষ্টা চলছে, সেই বিষয়টা আপনাদের নজরে কোথায় মারা গেছে? ও টিটিপি, রাইট। এই সংক্রান্ত আমরা যে খবরটা পেয়েছিলাম, জি, বাকি দুজনের নাম রিপোর্টটা অনেক বড়, আমি আপনাকে দিয়ে দিতে পারবো, একটু বের করে দিচ্ছি, একটু দেখেন তো আছে নাকি। টিটিপির ব্যাপারটা হচ্ছে, আমরা আরো 3 মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি, যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন, পরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন অথবা উনি ওমরা করতে গিয়েছিলেন, ফেরত আবার পাকিস্তানে এসছেন, ওখানে তার বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে, তারপরে ফেরত চলে এসছেন, এইটা তার দাবি। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট। তা আমরা তাকে অ্যারেস্ট করেছি, তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরও আছে কিনা তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। রিসেন্টলি আমরা এই পত্রিকায় দেখলাম যে ফয়সাল নামে আরেকজন তার আগেই গিয়েছিলেন এবং উনি নিহত হয়েছেন। তো আরেকজন নিহত হওয়ার কথা আমরা মাঝখানে শুনেছি, যিনি ওইখানে ড্রোন অপারেট করতেন, কি মানে তেহরিকি তালিবান পাকিস্তানের পক্ষে হি ওয়াজ এ ড্রোন অপারেটর। তো সেটাও জানা গেছে যে তিনি বাংলাদেশি, আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি, বাট উই আর অন দি জব। কিন্তু জি, আর একজন নেন, আর একটা জি, আপনারা যে এককভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, নির্বাচন কমিশনের সাথে কি সমন্বয় বা তারা কি কোনো প্রশিক্ষণে জড়িত কিনা, এটা দ্বিতীয় প্রশ্ন আছে একটা সাপ্লিমেন্টারি। আর তো হচ্ছে আপনি বলছেন যে পুলিশ আপনারা সক্ষম এবং নির্বাচন করতে সক্ষম। গণহত্যা পরবর্তী 1 বছর হয়েছে, পুলিশের উপরে অনেক প্রমাণ এবং আমরা অনেক বিবরণ দেখেছি। 1 বছরের মধ্যে তো পুলিশ সক্ষম হওয়া উচিত। মানুষের এখনো মত আতঙ্ক থাকে, এখনো প্রতিদিনে অভ্যুস মিছিল বা জটিকা মিছিল বা পাঞ্চল বিভিন্ন কিছু বেড়েই চলছে। এই বিষয়ে যে আপনাদের যে ঘোষণা ছিল যে এলাকায় মিছিল হবে ওই এলাকায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এইরকম কিছু আমাদের দৃশ্যমান নাই, কারণ মিছিল বেড়ে চলছে। এই বিষয়ে আপনার ভূমিকা নির্বাচনের বিষয় যেটা বললেন, প্রাসঙ্গিকভাবে বলে যে গত নির্বাচনে 16 লক্ষ মোতায়েন ছিল, সব প্রশাসন, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, সব মিলিয়ে 16 লক্ষ ছিল। আমরা ধরে নিয়েছি এইভাবে সেই কাছাকাছি বা 17 লক্ষ হতে পারে। তো এখানে পুলিশের সংখ্যাটা অলমোস্ট, পুলিশের সংখ্যাটা পার্সেন্টেজ হিসেবে এটা 9%, আর বাকি 91% হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা যে নীতি আমরা নির্বাচন কমিশনের
নামগুলো নেন। এবং সমস্ত বিধি বিধান আইন সবকিছু আপডেটেড ওনাদের সহযোগিতায় এই মূল্যায়ন করে আমরা ট্রেনিং দিচ্ছি। এর পাশাপাশি আমাদের পুলিশের যে নিজস্ব কিছু বিধিবিধান আছে, বিভিন্ন ধরেন আমাদের সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই প্রশিক্ষণ মূল্যটা তৈরি করেছি। সেখানে নির্বাচন কমিশনের অফিসারদের সমন্বয়ে আমাদের মূল কাঠামোটা মানে কার্যক্রমটা শুরু করেছে। সুতরাং ওই বিধিবিধানের আলোকেই আমরা আমাদের কি করণীয়, আমাদের কোথায় কোথায় অভিযোগ, সেই কিছুকে আমাদের পুলিশ সদস্যদের মাধ্যমে মাঝে পৌঁছে দেওয়ার জন্য প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। মূলত এটা নির্বাচন কমিশনের যে বিধিবিধান ওটাকে বেশি করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি আপনি বলছিলেন যে সামনে নির্বাচন এবং বেশ কিছু শক্তি ক্রিয়াশীল আছে। কালকে প্রফেসর ইউনুস বলেছেন যে forces are determined to make sure the election never happens. A lot of money is being poured in with beneficiaries with inside and outside Bangladesh. They are well prepared. That's the intelligence part. স্যার, আমি একটু এর আগের দিনে চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে তার অনেক রকম চ্যালেঞ্জ। আপনারা যদি একটু পরিষ্কার করে দুটো তিনটে চ্যালেঞ্জের কথাগুলো বলতেন, যে অনেকগুলি শক্তি ক্রিয়াশীল বলতে আপনারা কাদের কথা বলছেন? সবাই কথা বলছেন কিন্তু খুব বেগ, আমরা কোনো কনক্লুসিভ কিছু পাচ্ছি না। চ্যালেঞ্জগুলো আসলে আপনারা জানেন আমার কি পুলিশের কি চ্যালেঞ্জ। আমরা ইট নেভার হ্যাপেন ইন দি ওয়ার্ল্ড। আসলে এইরকম একটা বিপ্লবের পরে, মাস আশ্চর্যের পরে পুলিশ লেফট দি পুলিশ স্টেশনস। তো ওখান থেকে পুলিশকে আজকের অবস্থায় নিয়ে আসাটা এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা চাচ্ছি, উই ক্যানট বি পারফেক্ট, কিন্তু আমরা চাচ্ছি অ্যাটলিস্ট এটাকে নিউট্রাল, ফেয়ার এবং উৎসবমুখর করার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই। এবং আমার বিশ্বাস আমরা সেটা পারবো। এই যে আমার করতে পারাটার প্রচেষ্টা, এইটা সফল হওয়াটা, এই জায়গাটাই আমি চ্যালেঞ্জ মনে করছি। কিন্তু হোয়াট আই সে ইজ দ্যাট আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি সামনে যাব এবং আমি সফল হব। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, আই মিন অ্যাকচুয়ালি। আর কোন শক্তি, এটা তো ভেগই হবে। আমি কি বলতে পারবো আপনাকে মিস্টার অ্যান্ড্রু ফিল্টার ফ্রম কোপেনহেগেন অফ ডেনমার্ক, হি ইজ ওয়ান অফ দোজ? আমি তো এটা বলতে পারবো না। There are so many people, so many কি বলে parties, so many groups actually. আপনারা জানেন যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। তো কাজে ওদের যারা those who support them, those who are members of that party, তারা তো অবশ্যই একটা বিরোধী শক্তি ন্যাচারালি। And there are others, of course. Thank you very much.